সো আজকে আমরা পড়বো টেন্স। আমার কাছে মনে হয় যে আমাদের সবার প্রথমে ইংলিশ শেখার জন্য টেন্স এবং একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার শেখা জরুরি। তারপরে অন্যান্য জিনিসপত্রগুলো শেখা উচিত। সো আমরা টেন্স শুরু করতে যাচ্ছি। সো প্রথমে আমরা যদি দেখি বাংলাতে, দেখো আমাদের সেন্টেন্সগুলো কিরকম হয়। আমি ভাত খাই। আমি এখানে সাবজেক্ট, ভাত অবজেক্ট, আর খাই হলো ভার্ব। ঠিক আছে, ভার্বটা কিন্তু থাকতেছে কোথায়? সেন্টেন্সের শেষে। আবার দেখো আমি বই পড়ি। আমি বই পড়ি, আমি সাবজেক্ট, বই অবজেক্ট, আর পড়িটা হলো ভার্ব বা ক্রিয়া। এটা কিন্তু আমাদের সেন্টেন্সের শেষে থাকতেছে। কিন্তু সেইখানে ইংলিশে কি হচ্ছে, ইংলিশে দেখো, ইংলিশে কিন্তু ভার্বটা আসছে মাঝখানে। হ্যাঁ, ডিফারেন্সটা কিন্তু এই জায়গাতে। এটা স্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বটা কোথায়? মাঝখানে আসে। সো ইংলিশে কি, আমি ভাত খাই কি হয়ে যায়? আই ইট রাইস। আই ইট রাইস। ইট মানে কি? খাওয়া। এটা কিন্তু মাঝখানে চলে আসতেছে। ঠিক আছে, আমি ভাত ভাত খাই। ঠিক আছে, এখন এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো আমরা এক একটা করে শিখবো। প্রথমে আসি সাবজেক্ট। সাবজেক্ট কি কি হয়, সাবজেক্ট কি রকম সেটা আমরা জানবো। সাবজেক্টের জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হলো পার্সন। পার্সন তিন রকমের হয়। ঠিক আছে, ফার্স্ট পার্সন আই উই। আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পার্সন ইউ, তুমি। থার্ড পার্সন হি সি দে। এখন এর মধ্যে হি সি, ইট, দেশের নাম, কোনো ব্যক্তি বস্তুর কোনো কিছুর নাম, এরা হলো কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর দে হলো কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ঠিক আছে, এখন এই জিনিসটা আমাদের জানা লাগবে, কারণ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে ভার্বের সাথে ই বা ইএস যুক্ত হয়। যেমন একটা উদাহরণ দেখি আমরা, হি লাইকস হার, সে তাকে পছন্দ করে। আই লাইক হার, আই কিন্তু ফার্স্ট পার্সন, আই কি ফার্স্ট পার্সন, আই লাইক হার। হার মানে সে, লাইক মানে পছন্দ করা, লাইক এখানে ভার্ব। দেখো ফার্স্ট পার্সনের জন্য, আই এর জন্য লাইকের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত হয় না। কিন্তু যখন আমি হি ব্যবহার করছি সাবজেক্ট হিসাবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন লাইকের শেষে একটা এস যুক্ত হয়েছে, হি লাইকস হার। সিমিলারলি ইট, ইট বলতে ইহা, কোনো একটা সিঙ্গুলার বস্তু যদি হয়, দেশের নাম, কোনো ব্যক্তি বস্তু, যে কোনো কিছু নাম যদি থাকে, সেটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরবো। ঠিক আছে, এখন ই ভার্বের শেষে ই বা ইএস যুক্ত হবে কিন্তু শুধুমাত্র ইনডিফিনাইট সেন্টেন্সে। সেটা আমরা আস্তে ধীরে দেখব। যেমন এই যে উপরে যে এক্সাম্পলটা, হি লাইকস হার, এটা কিন্তু একটা ইনডিফিনাইট সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স। ওকে, অবশ্যই ইনডিফিনাইট হতে হবে। এখন আসো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা একটু বুঝি। এই যে আমরা সাবজেক্ট গুলা পড়লাম, এই সাবজেক্ট গুলাই এর আবার অবজেক্টিভ ফর্ম আছে, যেটা আমার অন্য ভিডিওতে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিও। জাস্ট এইটুক বুঝো, এই সাবজেক্ট গুলাই অবজেক্ট হিসেবেও বসতে পারে। এটা আমরা কি মিক্স আপ করে ফেলবো না। সাবজেক্ট তারাই যারা কাজ করে, যারা কাজ করে, অথবা যাদের সম্পর্কে কিছু বলা হয়। সাবজেক্টটা সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে। যেমন দেখো এখানে আমি একটা চিত্র আঁকছি বা গ্রাফ টাইপের আঁকছি, যেমন আমি, তুমি, রহিম। হ্যাঁ, এখন যে কথা বলে বা যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয়, সে হলো সাবজেক্ট। যেমন দেখো, আমি যদি রহিমের সম্পর্কে কিছু বলি, শুরু করলাম রহিমকে হি, এখানে রহিম একটা ম্যাসকুলিন জেন্ডার, সো হি, হি ইজ ইল, এখানে রহিমের সম্পর্কে বলা হচ্ছে এবং শুরুতে রহিম, হি দ্বারা রহিমকে কি, রহিমকে প্রকাশ করা হচ্ছে। রহিম বা হি ইজ ইল, সে কি, সে অসুস্থ। এখানে কিন্তু এই হি বা রহিমটা হবে সাবজেক্ট। ঠিক আছে, রহিমের সম্পর্কে বলতেছি আমরা। হ্যাঁ, যার সম্পর্কে কিছু বলা হবে বা যে কাজটা করবে বা যে কথা বলবে, সে সাবজেক্ট।
আর যার উদ্দেশ্যে বলা হবে সে হবে অবজেক্ট। আমি রহিমের উদ্দেশ্য বলতে পারি, বা আমি অন্য কোনো মানুষের সম্পর্কেও বা থার্ড পার্সনের সম্পর্কেও বলতে পারি। তার একটা উদাহরণ আমি অলরেডি দিছি, তোমরা যদি খেয়াল করো। এখানে আমি যদি এটাকেই রহিম ধরি, এই হি লাইকস হার, শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, আর হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। দেখো, হি লাইকস হার, এখানে শি এর অবজেক্টিভ ফর্ম হার বসছে, এখানে হারটা কিন্তু অবজেক্ট। ওকে, সো তোমরা তোমাদের যদি সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মের সম্পর্কে জানার ইচ্ছা থাকে এবং এই সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে, তাহলে আমার চ্যানেলে এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করবে। ওকে, আমাদের সাবজেক্ট সম্পর্কে ধারণা হয়ে গেছে। সাবজেক্ট কারা হয় সেটা আমরা বুঝছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ই বা ইএস যুক্ত হবে, অবশ্যই সেটা ইনডিফিনাইট সেন্টেন্স হইতে হবে। এটা আস্তে আস্তে আমরা আরো বুঝতে পারবো যে কেন অন্যান্য গুলাতে হয় না। তারপরে আসি সেকেন্ড যে জিনিসটা ছিল, আমার সেকেন্ড জিনিসটা কি ছিল? ভার্ব। এখন আমরা ভার্ব সম্পর্কে জানবো। আমার একটা সেন্টেন্স গঠন করতে হলে ভার্বটা একদম মাস্ট লাগবেই। এই কয়টা জিনিস যে লাগবে তার মধ্যে ভার্বটাই সবচেয়ে বেশি ঝামেলা করে। হ্যাঁ, তো দেখো, ভার্ব মেইনলি দুই প্রকার, প্রাইমারি বা মেইন ভার্ব আর হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো আমরা প্রথমে প্রাইমারি ভার্ব বা মেইন ভার্ব জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করি। ভার্ব মানে ক্রিয়া, আমরা অলরেডি বলছি, যে ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেই শব্দটাই হলো ভার্ব। ঠিক আছে, সেই শব্দটাই হলো ভার্ব। এখন মেইন ভার্বের কয়েকটা ফর্ম হয়, এই ফর্মগুলো আমাদের অবশ্যই জানা লাগবে এবং বোঝা লাগবে। যেমন ফার্স্ট যে ফর্মটা হয় সেটাকে আমরা বলি ভি1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন ইট, ইট মানে খাওয়া, আমরা অলরেডি পড়ছি কি আই ইট রাইস, ওটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স বা টেন্সের সেন্টেন্স। ভি2, এই ইটের ভি2 বা পাস্ট ফর্ম হলো এট, আর ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। দেখো, এই একটা ভার্ব ইট, ইটের কিন্তু আরো দুইটা ফর্ম আছে। ইটটা হলো বেস ফর্ম, ভি2 বা পাস্ট ফর্ম হলো এট, ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। এরকম প্রত্যেকটা ভার্বের কিন্তু তিনটা করে ফর্ম থাকে। কিছু কিছু ভার্বের কোনো চেঞ্জ হয় না, কিছু কিছু ভার্বের শেষে এভাবে ইএন যুক্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইডি যুক্ত হয় পাস্ট পার্টিসিপল ফর্মে এবং পাস্ট ফর্মের ক্ষেত্রেও। যেমন লাভের ক্ষেত্রে লাভড, লাইকের ক্ষেত্রে লাইকড। লাভের ক্ষেত্রে বা যদি লাইকেরটাই বলি, দেখো লাইক হলো ভি1, লাইক এই যে ডি যুক্ত হয়েছে, ই তো আগে থেকেই ছিল, এটা হলো ভি2, আবার এটার ভি3ও কি লাইক। ঠিক আছে, এখন তোমাদের যেটা করতে হবে, 9-10 বা ইন্টারের চৌধুরী অ্যান্ড হোসাইন বইয়ে ভার্বের এই ফর্মগুলো দেওয়া আছে, সেখান থেকে এই ফর্মগুলো তোমার অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তুমি যত বেশি ওয়ার্ড জানবা, এই যত বেশি ওয়ার্ড ভার্বের ফর্মগুলো জানবা, তত বেশি সেন্টেন্স পারফেক্টলি মেক করতে পারবা। কোনো একটা সেন্টেন্স তুমি তৈরি করতেছো, সেখানে তুমি পাস্টে কথা বলতেছো, তুমি পাস্ট ফর্ম জানো না, বা তুমি পারফেক্টের কথা বলতেছো, পারফেক্ট টেন্সে তোমার সেন্টেন্সটা তৈরি করা লাগবে, তুমি পাস্ট পার্টিসিপল ফর্মটা জানো না, তখন কিন্তু তুমি রাইট ওয়েতে তোমার কি সেন্টেন্স তৈরি করতে পারবা না। অবশ্যই আমাদের এই ভার্বের ফর্মগুলো জানতে হবে। এখন আসি আমরা একটা গ্লিমস দেখব যে আমার পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার এই টেন্স গুলার ক্ষেত্রে কি রকম স্ট্রাকচার হয়, তারপর আমরা স্ট্রাকচার প্লাস উদাহরণ সবকিছু দেখব। সো প্রথমে আসি প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, তার আগে একটা জিনিস বুঝাই। প্রেজেন্ট হলো বর্তমান সময়ে ঘটনা, বর্তমান সময়ে সাধারণ ঘটনা বা সাধারণ কোনো একটা বাক্য হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট হলো, পাস্ট ইনডিফিনাইট হলো আগে ঘটে গেছে এরকম কোনো একটা স্বাভাবিক ঘটনার যে সেন্টেন্সে বলা হয়। ঠিক আছে, সেম ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে ভবিষ্যতে ঘটবে একটা সাধারণ বাক্য। সাধারণ কেন বলতেছি এখনই বুঝতে পারবা। কন্টিনিউয়াস মানে হলো চলমান, কোন একটা কাজ অবশ্যই কন্টিনিউয়াসে থাকবে, যেটা
চলতেছে, যেটা এখনো শেষ হয় নাই, শুরু হয়েছে এবং চলমান অবস্থায় আছে। পারফেক্ট হইলো, পারফেক্ট টেন্স বা পারফেক্ট সেন্টেন্স গুলা হইলো কোন একটা কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে, শেষ হয়েছে, বেশিক্ষণ হয়নি, এর রেজাল্ট আমরা পেয়েছি, ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো, এটা কি, পারফেক্ট হলো কাজ শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো তোমার শুরু হয়ে চলমান কাজ। কোন একটা কাজ তোমার শুরু হয়েছে আগে, এখনো চলমান আছে, সেটা এখনো শেষ হয় নাই। আর পারফেক্টে কাজ শেষ হয়ে গেছে, কন্টিনিউ আছে, চলমান, ইনডিফিনাইট, একটা সাধারণ সাধারণ বাক্য হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাক্যগুলা পড়ার আগে, বাক্যের এক্সাম্পল গুলা দেখার আগে আমরা প্রথমেই কিছু জিনিস দেখে নেই। তার আগে আমি এখানে ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা এখন এক্সপ্লেইন করলে তোমরা একটু ভালো বুঝবা। অক্সিলারি ভার্বটা হলো মেইনলি দুই রকম হয়। অক্সিলারি ভার্বের মধ্যে আবার প্রাইমারি অক্সিলারি হয়, মডাল অক্সিলারি হয়। তো প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারির মধ্যে থেকে এই জিনিসগুলো, এই কয়েকটা আমার অক্সিলারি ভার্ব জানা লাগবে টেন্সের জন্য। সো আমি এইটুকু খুব শর্টে পড়াচ্ছি বা দেখাচ্ছি। তোমরা যদি অক্সিলারি ভার্বের সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে চাও, আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে জানতে পারো বা শিখতে পারো বা দেখতে পারো। ওকে, সো অক্সিলারি ভার্বগুলো কি কি? am, is, are, was, were, have, has, had, been, shall, will, ঠিক আছে। এখন আসি এই am, is, are, was, were এগুলার ব্যবহার কি রকম হয়, ঠিক আছে। প্রথমে আসি, এখানে আমি দেখাচ্ছি পার্সন ওয়াইজ ব্যবহার। পার্সন ওয়াইজ ইউজ অফ অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সো প্রথমে যদি আমি আসি, এমটা শুধুমাত্র ব্যবহার হয় আই এর সাথে, শুধুমাত্র আই এর সাথে এমটা ব্যবহার হয়, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, সো আর আর ওয়্যার ব্যবহার হয় সেকেন্ড পারসন এবং প্লুরাল পারসনের সাথে, যেমন ইউ আর, দে আর, উই আর। ইউ কি, সেকেন্ড পারসন, আমরা অলরেডি পড়ে আসছি, এবং দে আর উই হলো প্লুরাল, তাই না? ওকে, সো এখন হ্যাভ, হ্যাভ এর ক্ষেত্রে যদি আমরা বলি, হ্যাভটা ব্যবহৃত হয় আই, উই, ইউ, দে এই সবার সাথে। আই ফার্স্ট পারসন, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন দে। তার মানে কি, প্লুরাল সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনের আই এর সাথে, সবার সাথে হ্যাভ ব্যবহৃত হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আর শি এর সাথে হ্যাজ ব্যবহৃত হয়। হ্যাভ আর হ্যাজ মনে রাখা খুবই সহজ। শুধুমাত্র হ্যাজ এর সাথে শি, হি মানে ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ এর সাথে ব্যবহৃত হয়। এছাড়া বাকি সবার সাথে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, সবার সাথে হ্যাভ ব্যবহৃত হয়। এবং ইজ আর হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হয়, যেমন শি ইজ, হি ইজ, ইট ইজ, তারপরে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, এরকম। হ্যাড আর উইল এটা সবার সাথে ব্যবহৃত হয়। হ্যাড আর উইল আমরা কি করব, সবার সাথে ব্যবহার করব, যেমন আই হ্যাড, ইউ হ্যাড, শি উইল। তারপরে উইল হ্যাভ এটাও কিন্তু সবার সাথে ব্যবহৃত হয়, উইল হ্যাভটাও সবার সাথে ব্যবহৃত হয়। ওকে, সো এখন আমরা এক্সাম্পল ওয়াইজ আমাদের টেন্স গুলা দেখবো, সেন্টেন্স গুলা দেখবো, আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আসি ইনডিফিনাইট। ইনডিফিনাইট কি, স্বাভাবিক বাক্য হবে। ওকে, ইনডিফিনাইটে কি হবে, একদম স্বাভাবিক বাক্য হবে।
তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে দুই রকমের সেন্টেন্স হইতে পারে, দুই রকমের স্ট্রাকচার, যেমন সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম আর হলো অবজেক্ট। দেখো আর্জেন্টিনা, এটা এখানে সাবজেক্ট, প্লেস, প্লে হলো ভার্ব, যেহেতু আর্জেন্টিনা একটা দেশের নাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লে এর সাথে প্লেস হইছে। গুড, ফুটবল, গুড অ্যাডজেক্টিভ, ফুটবল কি অবজেক্ট। গুড ফুটবল টোটালি একটা আমরা ফ্রেজ বলতে পারি। যাই হোক, সো আর্জেন্টিনা প্লেস গুড ফুটবল, এটা আমার কি প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে আরো উদাহরণ দেখো, দে প্লে ফুটবল, সিমিলারলি এখানে জাস্ট কি হয়েছে, থার্ড পারসন পুরো নাম্বার হয়েছে দেখে প্লে এর পরে এস যুক্ত হয়নি। তারপরে হি লাইকস হার, এটা অলরেডি আমরা দেখছি। হি হ্যাজ আ কার, আই হ্যাভ আ বুক, এটা অবশ্য সেকেন্ড যে টাইপটা সেটার উদাহরণ, এটা আমরা দেখি। সাবজেক্টের পরে এম ইজ আর হ্যাভ হ্যাজ থাকবে, ঠিক আছে। এম ইজ আর মানে হলো হয়, কোনো কিছু হয়, আমি হই, সে হয়, কারো সম্পর্কে যখন কিছু বলা হয়, কোনো কিছু সম্পর্কে যখন কিছু বলা হয় তখন এম ইজ আর বসে। আর হ্যাভ হ্যাজ এর মানে হলো আছে। হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। ওকে, তারপর দেখো পর্তুগাল হ্যাজ আ গুড টিম, মানে পর্তুগালে একটা ভালো টিম আছে, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে কিছুই করতে পারে না। এবার 2026 সালে করতে পারে কিনা কে জানে, দেখা যাক। তারপর দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। মেসি ইজ দ্য গোট, গোটের ফুল মিনিং আশা করি তোমরা জানো, গ্রেটেস্ট অফ অল টাইম। মেসি ইজ দ্য গোট, মেসি সর্বকালের সেরা কি ফুটবলার। হ্যাঁ, রোনালদো ইজ দ্য গোট, আমরা এভাবে সেন্টেন্স তৈরি করব। আমরা কারো সম্পর্কে যখন কিছু বলবো তখন এভাবে এম ইজ আর এই তিনটা বসবে। কেউ যখন কোনো কিছু, কারো যখন কোনো কিছু আছে তখন কি হ্যাভ হ্যাজ বসবে, এবং এগুলা কি এটা স্বাভাবিক সেন্টেন্স, ঠিক আছে। এবং দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে হ্যাজ বসছে, সেকেন্ড পারসন দেখে আর বসছে, আবার মেসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে ইজ বসছে। সো অলরেডি এই জিনিসগুলো আমি তোমাদের কিন্তু দেখাইছি যে কোনটা কোনটার সাথে বসে। তারপর দেখো পাস্ট ইনডিফিনাইট। এখন এই যে আমি স্বাভাবিক সেন্টেন্স গুলা প্রেজেন্ট ইনডিফিনাইটে বললাম, এই জিনিসগুলাই যদি কোনো পাস্টের ক্ষেত্রে বলি, মানে অতীতের কোনো একটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক বাক্য যদি আমি বলি, ডিসক্রাইব করতে চাই, কেউ কোনো কিছু অতীতে কারো কাছে ছিল, তখন সেটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেখো সাবজেক্ট ভি টু, ঠিক আছে, ভি টু কি ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম আমরা যদি মনে রাখি বা বলি, প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট। এই দেখো দে প্লে ফুটবল ছিল, এখানে কি হবে দে প্লেড ক্রিকেট অর ফুটবল, যেটা আমরা বলি প্লে হয়ে গেছে প্লেড। প্লেড হলো ভি টু ফর্ম, প্লে এর খেলার ভি টু ফর্ম হলো প্লেড। এখন এটা কি হয়ে যাচ্ছে, তারা ক্রিকেট খেলেছিল বা তারা ফুটবল খেলেছিল, এটা স্বাভাবিক কি সেন্টেন্স, একটা সত্য ঘটনা। ইনডিফিনাইট সেন্টেন্স গুলা চিরন্তন সত্য, স্বাভাবিক সত্য, সত্য ঘটনা, মিথ্যাও কেউ বলতে পারে, কিন্তু স্বাভাবিক সেন্টেন্স হইতে হবে। তারপর দেখো এরকম আরো উদাহরণ, হি লাইকড জান্নাত, সে জান্নাতকে পছন্দ করত। শি কেয়ারড ফর ইউ, সে তোমার কি তোমার প্রতি যত্নশীল ছিল। এখন সিমিলারলি দেখো এই প্রেজেন্ট টেন্সের যে প্রথম যে স্ট্রাকচারটা, আর এটা পুরোপুরি সেম, শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট টেন্সে ভি ওয়ান, এখানে ভি টু। সিমিলারলি এই সেকেন্ড যে রুলটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য, সেকেন্ড যে স্ট্রাকচারটা আছে, সেম স্ট্রাকচারটা পাস্ট ইনডিফিনাইটেও একই রকম, শুধুমাত্র এম ইজারের কি পাস্ট ফর্ম যদি আমরা বলি তাহলে কি ওয়াজ ওয়ার, আর হ্যাভ হ্যাজ এর জন্য কি পাস্ট ফর্ম হ্যাড বসবে, ঠিক আছে। সো এই যে অক্সিলারি ভার্ব গুলা আছে, এই অক্সিলারি ভার্ব গুলা কিন্তু দুইটা কাজ করে। একটা হলো আমার সেন্টেন্সের যে টেন্সটা আছে সেই টেন্সটা প্রকাশ করে, আমার সেন্টেন্সটা কোন টেন্সের, সেটা কি প্রেজেন্ট টেন্সের, যদি অ্যামিজার থাকে প্রেজেন্ট টেন্স, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স,
যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে পাস্ট টেন্স, যদি হ্যাড থাকে তাহলে পাস্ট টেন্স, আর যদি শ্যাল উইল থাকে বা উইল বি শ্যাল বি থাকে তাহলে সেটা কি, সেটা হবে ফিউচার টেন্স। ঠিক আছে, ওকে। সো আমি যদি ফিউচার ফিউচার আগে, সো পাস্ট ইনডিফিনাইটের এই যে সেকেন্ড রুলটা যদি আমরা দেখি, রাহিদ হ্যাড আ কার, এখানে দেখো পর্তুগাল হ্যাজ আ গুড টিম, পর্তুগাল সাবজেক্ট, এখানে রাহিদ সাবজেক্ট। হ্যাঁ, রাহিদের পরে কি হ্যাজ আছে, তার কিছু আছে। পর্তুগাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি হ্যাজ বসাইছি। এখানে রাহিদ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা যেহেতু পাস্টের ঘটনা, পাস্টের ঘটনা এবং আছে যদি হয় তাহলে সব ক্ষেত্রেই কি হবে, হ্যাড হবে। পাস্টে কিন্তু হ্যাভ হ্যাজ এর মতো আলাদা কিছু নাই, হ্যাড আছে। ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, প্লুরাল হোক, সিঙ্গুলার হোক, যেটাই হোক হ্যাড বসবে। সেম তারপরে দেখো আই ওয়াজ সিক, আই এখানে এটা যদি প্রেজেন্ট হতো তাহলে কি হতো, আই এম সিক, এখানে কি হয়েছে আই ওয়াজ সিক। তারপর দেখো ইউ ওয়ার আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র ছিলে। ওকে, বা ভালো ছাত্র বা ছাত্রী ছিলে। এখন কি হয়ে গেছে, এখন আইসা হয়ে গেছো, সারাদিন ফোন টিপো, এই কারণে পড়ালেখা হচ্ছে না, এগুলা বাদ দিতে হবে। হ্যাঁ, ওকে। তারপর দেখো ফিউচার ইনডিফিনাইটটা কি হবে, ফিউচার ইনডিফিনাইট সেম। দেখো আমি এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার দিছি একসাথে, যদি তুমি খেয়াল করো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু সেম, শুধু চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা হচ্ছে অক্সিলারি ভার্বে, হ্যাঁ, এবং ভার্বের ফর্মে। ওকে, ফিউচারের জন্য যেটা হবে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস সাবজেক্টের কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটা একদম প্রথম ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দেখো আই শ্যাল গো, আমি যাব, হি উইল কাম, সে আসবে, এটা কিন্তু ভবিষ্যতের কি কথা, তাই না? তারপর দেখো ব্রাজিল উইল উইন দা ওয়ার্ল্ড কাপ, ব্রাজিল কি ওয়ার্ল্ড কাপ জিতবে। রোনালদো উইল লিভ দা ওয়ার্ল্ড কাপ 2026, রোনালদো 2026 সালের ওয়ার্ল্ড কাপটা কি তুলে ধরবে, ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিজের হাতে তুলে ধরবে। মেসি উইল লিভ দা ওয়ার্ল্ড কাপ 2026, মেসি কি 2026 এর ওয়ার্ল্ড কাপের কাপটা তুলে ধরবে। তারপর দেখো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানেই চলমান কাজ, এবং চলমান কাজ মানেই ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ওই যে বললাম যে অক্সিলারি কোন টেন্সে কোনটা হবে আমার সেটা বুঝতে হবে, কোন টেন্সে কোন অক্সিলারিটা হয় সেটা যদি আমরা একবার দেখে নেই। দেখো প্রেজেন্টের ক্ষেত্রে am is are হ্যাজ হ্যাভ, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি হবে am is are হ্যাজ হ্যাভ এগুলো হবে। পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার হ্যাড এগুলো হবে। ফিউচারের ক্ষেত্রে উইল শ্যাল, উইল বি শ্যাল বি, উইল হ্যাভ এগুলো হবে। ঠিক আছে, সো আমরা যদি ফিরে আসি, সো প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে am is are হবে। প্রেজেন্ট কন্ডিশনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে, চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবে ভার্বের সাথে, এবং যে টেন্সে তুমি সেন্টেন্সটা তৈরি করতেছো, যখনকার কথা তুমি বলতেছো সেই সেই টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি ভার্বটা বসাবা। যেমন দেখো বাংলাদেশ, বাংলাদেশ ইজ প্লেইং ওয়েল, বাংলাদেশ কি ভালো খেলছে, আমি বর্তমানে কথা বলতেছি। ইউ আর ওয়াচিং ভিডিওস অর টিউটোরিয়ালস, তুমি এখন কি করতেছো, তুমি ভিডিও দেখছো, এটাকে একটা চলমান কাজ, ভিডিও দেখা কিন্তু তোমার শেষ হয়নি, তুমি এখনো স্টিল দেখতেছো। পাস্ট কন্টিনিউয়াস কি হবে সেম স্ট্রাকচার, জাস্ট শুধুমাত্র আমার কি অক্সিলারি ভার্বে am is are এর জায়গায় was are আসবে, এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, দে ওয়ার প্লেইং ফুটবল, এই যে দেখো বাংলাদেশ ইজ প্লেইং ওয়েল, এইটা এইখানে যদি আমি দে বসাইছি সাবজেক্ট হিসেবে, এবং দে বসানোর কারণে যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল পারসন, সেই কারণে কি হয়েছে ওয়ার হয়েছে, দে ওয়ার প্লেইং ফুটবল, এবং
প্লে এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর দেখো আই ওয়াজ স্টাডিং অর টিচিং ইংলিশ। আই ওয়াজ বসছে কেন, ফার্স্ট পারসন, এবং এটা পাস্ট কন্টিনিউয়াস দেখে। আর স্টাডির সাথে আইএনজি যুক্ত হয় স্টাডিং, টিচের সাথে আইএনজি যুক্ত হয় টিচিং ইংলিশ। আমি কি, আমি ইংলিশ বা শিখাচ্ছিলাম বা পড়াচ্ছিলাম। তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর তার আগে অক্সিলারি কি হবে, উইল বি শ্যাল বি, শুধু উইল না কিন্তু উইল বি এবং শ্যাল বি হবে, আর শেষে অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট নিয়ে চলে আসি, আর্জেন্টিনা উইল বি প্লেইং দ্য ফাইনাল। আর্জেন্টিনা কি ফাইনাল খেলবে। আই উইল বি টিচিং অল সাবজেক্ট, আমি সব সাবজেক্ট পড়াবো বা পড়াইতে থাকবো। হি উইল বি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে থাকবে। সো এটা চলমান বুঝাচ্ছে, চলমান কাজ বোঝাচ্ছে। তারপর আসি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে কি হবে দেখো, অক্সিলারি থাকবে, এক এক টেন্সের জন্য এক এক অক্সিলারি প্লাস ভার্বের কি ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং এটা কি এই সেন্টেন্স গুলো আমরা সেই এই সেন্টেন্সে আমরা যে জিনিসটা প্রকাশ করি সেটা হলো কোনো কাজ শেষ হওয়াকে প্রকাশ করি। কোনো কাজ শেষ হয়ে গেলে আমরা এই সেন্টেন্সটা কি তৈরি করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কি হবে দেখো, সাবজেক্ট, আর অক্সিলারি কি হবে হ্যাভ অথবা হ্যাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে হ্যাভ হবে। এবং ভার্বের কি ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং শেষে অবজেক্ট বসবে প্লাস এক্সটেনশন বসতে পারে। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই ফার্স্ট পারসন এর সাথে হ্যাভ বসছে, ডান, ডু এর ভি3 বা পাস্ট পার্টিসিপল হলো ডান দ্য ওয়ার্ক। ওকে, দ্য ওয়ার্ক অবজেক্ট। সো আমি কাজটি শেষ করেছি, দেখো আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। পারফেক্ট দ্বারা সেই সেন্টেন্স, পারফেক্ট সেন্টেন্স দ্বারা কি বোঝায়, কোনো কাজ শেষ হওয়াকে বোঝায়। ফ্রান্স হ্যাজ প্লেড ওয়েল, ফ্রান্স ভালো খেলেছে। ফ্রান্স একটা দেশের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হয়েছে হ্যাজ হয়েছে। প্লেড, প্লে এর ভি3 আমরা অলরেডি দেখছি, প্লেড ওয়েল, ফ্রান্স ভালো খেলেছে। বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভড, ইমপ্রুভের ভি3 ইমপ্রুভড বসছে, আ লট, বাংলাদেশ অনেক কি উন্নতি করেছে। পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হবে, হ্যাভ এর জায়গায় শুধু হ্যাড হবে এবং সাথে ভি3, এবং বাকি সব কিন্তু সেম, সাবজেক্ট আর অবজেক্ট আগের মতোই থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট থাকবেই, শুধুমাত্র অক্সিলারি এবং ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে আমার কি, আমার বাক্যটা কোন কালে, অতীতে ঘটছে, বর্তমানে ঘটছে না ভবিষ্যতে ঘটবে, সেই জিনিসটা কিন্তু বোঝায়। যেমন দেখো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা কি আমি অতীতে কাজটা শেষ করেছিলাম সেটা বোঝাচ্ছে। তারপর দেখো ফ্রান্স হ্যাড প্লেড ওয়েল ইন ফাইনাল, কি ফ্রান্স কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনালে ভালো খেলেছিল, ঠিক আছে। ওকে, সো হ্যাড কিন্তু সবার সাথে হ্যাড বসবে পাস্টের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু অন্য কোনো অক্সিলারি নাই। পাস্ট পারফেক্টের সবার সাথে কি বসবে হ্যাডই বসবে। দেখো বাংলাদেশ হ্যাড ইমপ্রুভড আ লট, প্রেজেন্টে ছিল বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভড আ লট, পাস্টে হয়ে গেছে বাংলাদেশ হ্যাড ইমপ্রুভড আ লট। কোন একটা ঘটনা বর্ণনা করার সময় তুমি মনে করো বলতেছো যে বাংলাদেশ অনেক কি উন্নতি করেছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা অতীতে কি উন্নতি করেছিল, সেই ক্ষেত্রে এই সেন্টেন্স। তারপর দেখো ফিউচার পারফেক্টে কি হবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, এখানে অক্সিলারিতে আসবে উইল হ্যাভ, সব ক্ষেত্রে সব সাবজেক্ট সব পার্সনের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। ভার্বের কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং কি শেষে অবজেক্ট বসবে। দেখো আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। হি উইল হ্যাভ গন টু উগান্ডা বাই দ্যাট টাইম, সেই সময়ে কি উগান্ডা চলে যাবে, মানে তার যাওয়া হয়ে গেছে সেটা বোঝাচ্ছে। আমার আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক দ্বারা বোঝাচ্ছে আমি বাই দ্যাট টাইম, অর যদি বলি শেষে যদি অ্যাড করি তাহলে আমি সেই সময়ে কি কাজটা শেষ করে ফেলবো বা সম্পূর্ণ করব। তো ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ করা বোঝাচ্ছে। সো লাস্টে যদি আমরা আসি, লাস্ট
যে টাইপটা, 4 নাম্বার টাইপটা পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা কন্টিনিউয়াসে কি পড়ছি, কন্টিনিউয়াসে পড়ছি কোনো কাজ যদি চলমান থাকে তাহলে সেটা কি কন্টিনিউয়াস, আর পারফেক্ট কি কোনো কাজ শেষ হয়ে গেলে। এখানে পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইটা একসাথে মিলে যাবে। সো পারফেক্টের যে স্ট্রাকচার আমরা পড়ছি সেটা তো থাকবে কিছুটা, সাথে বিন যোগ হবে এবং সাথে কন্টিনিউয়াসও যোগ হবে, মানে দুইটা আমরা একসাথে করে ফেলবো, ঠিক আছে। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন ধরনের সেন্টেন্সকে বোঝায়, দেখো কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান, এখনো শেষ হয় নাই, কোনো কাজটা শুরু হয়েছে এখনো চলমান, চলতেছে, চলমান কাজ কি কন্টিনিউয়াস। হ্যাঁ, সো এই পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের স্ট্রাকচারটা কি হবে, দেখো সাবজেক্ট তো থাকবেই, পারফেক্ট থেকে আসবে কি হ্যাভ আর হ্যাজ, হ্যাঁ, সাথে কি বিন, এবং কন্টিনিউয়াস থেকে আসবে ভার্বের সাথে আইএনজি যোগ, এবং এরপর আমরা সিন্স অর ফর সাথে এক্সটেনশন যুক্ত করতে পারি। সিন্স আর ফর, সিন্স অথবা ফর যুক্ত হয়, এটা বুঝাতে যে আমি অনেক আগে শুরু করছিলাম এখনো করতেছি। আমরা দুই একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 hours, আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, খেলাটা কিন্তু এখনো শেষ হয় নাই, খেলাটা এখনো চলমান আছে, শুরু করছিলাম কখন 2 ঘন্টা আগে। সো পারফেক্ট থেকে আসছে হ্যাভ, সাথে কি বিন যুক্ত হয়েছে, আর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, প্লে হয়ে গেছে প্লেইং। সো তারপর দেখো আই হ্যাভ বিন স্টাডিং, আই এর পরে কি হচ্ছে হ্যাভ আসছে, বিন স্টাডির সাথে আইএনজি যুক্ত স্টাডিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন ট্রাইং উইথ অল হিজ মাইট অর স্ট্রেংথ, ঠিক আছে। সো সিমিলারলি শুধু অক্সিলারিটা চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস কি হ্যাড বিন হবে, এখানে কি হ্যাভ বিন ছিল, এখানে কি হবে হ্যাড বিন হবে। হ্যাঁ, এখানে কি হ্যাভ আর হ্যাজ ছিল, এখানে হ্যাড বিন হবে। দেখো আমরা পারফেক্টে কি পড়ছিলাম, আমরা পারফেক্টে পড়ছিলাম, আমরা পারফেক্টে দেখো এখানে পড়ছিলাম হ্যাভ হ্যাজ কি হয়ে গেছে, হ্যাভ হ্যাজ হয়ে গেছে হ্যাড। সিমিলারলি এখানেও কি হবে, এখানেও হ্যাভ হ্যাজ হ্যাড হয়ে যাবে, আর সাথে কি যুক্ত হবে বিন যুক্ত হবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো সিমিলারলি দেখো উই হ্যাড বিন প্লেইং ক্রিকেট অর ফুটবল ফর 2 hours, আমি পাস্টে কোনো একটা সময় খেলা শুরু করে 2 ঘন্টা ধরে খেলতেছিলাম, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আই হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং, আমি অতীতে কোনো একটা দিনে সকাল থেকে কি লেখাপড়া করতেছিলাম, সেটা বোঝাচ্ছে। হি হ্যাড বিন ট্রাইং উইথ অল হিজ স্ট্রেংথ, সে তার সকল শক্তি দিয়ে কি চেষ্টা করতেছিল পাস্টে। হ্যাঁ, যার চেষ্টা এখনো শেষ হয়নি, সে চেষ্টা করে যাচ্ছে, সে চেষ্টা শুরু করছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেটা বোঝাচ্ছে। ফিউচারের ক্ষেত্রে দেখো, ফিউচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে কি হবে উইল হ্যাভ বিন হবে। হ্যাঁ, দেখো এখানে যদি আমি দেখাই ফিউচারের ক্ষেত্রে কি হচ্ছিল, ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ হচ্ছিল, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ হচ্ছিল, এখানে কি হবে উইল হ্যাভ তো থাকবেই, সাথে একটা বিন যুক্ত হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর বাকি সব সেম থাকবে। উই উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট আর ফুটবল ফর 2 hours, আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলবো, ঠিক আছে। শুরু করব কিন্তু 2 ঘন্টা যাবত ফুটবল খেলা চলমান থাকবে, এই জিনিসটা আমরা বোঝাচ্ছি। আই উইল হ্যাভ বিন স্টাডিং, আমি কি সিন্স মর্নিং দিতে পারি, অথবা আমরা এখানেও সেন্টেন্স শেষ করতে পারি, আমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি, ডিপেন্ডিং অন আমরা কি কথা বলতেছি, কি প্রকাশ করতেছি, কোথায় ব্যবহার করতেছি। হ্যাঁ, আই উইল হ্যাভ বিন স্টাডিং, আমি কি পড়তে থাকবো। হ্যাঁ, হি উইল হ্যাভ বিন ট্রাইং, সে কি চেষ্টা করতে থাকবে। সো প্রথমে আমাদের এই স্ট্রাকচারটা শেখাটা খুবই জরুরি ছিল। এখন আপনার যে কাজটা হবে, আপনি আপনার প্রতিনিয়ত নিজের সাথে কথা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে, আপনি চেষ্টা করবেন একজনের সাথে ইংলিশে কথা বলার জন্য, এবং এই স্ট্রাকচার গুলা মেনটেন করে সেন্টেন্স তৈরি করার জন্য চিন্তা করেন নিজে নিজে। এখন এই যে আমি উদাহরণগুলো দিলাম, আমি এই যে জিনিসগুলো বুঝাইলাম, এই যে পার্সনের ব্যাপারগুলো বুঝাইলাম, আপনি এখন নিজে নিজে
প্রত্যেকটা প্রকার টেন্সের একটা করে, দুইটা করে, ভালো হয় 4-5টা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। এবং দরকার হয় আমার ভিডিওটার সাথে মিলান, যে আমার ভিডিওর স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলো দিচ্ছি সেই স্ট্রাকচার গুলোর সাথে মিলতেছে কিনা। এখন যদি আপনি সাথে সাথে এবং ভবিষ্যতে কয়েকবার প্র্যাকটিস করেন, আপনার কিন্তু সেন্টেন্স মেকিং একদম পারফেক্টলি হয়ে যাবে। আর এই ভিডিও দেখার পর যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না বেশিক্ষণ। প্র্যাকটিস অবশ্যই করতে হবে এবং বেশি বেশি করে ওয়ার্ড জানতে হবে, ভার্বের ফর্মগুলো জানতে হবে, কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, এগুলা জানতে হবে। এবং যত বেশি সম্ভব ওয়ার্ড মিনিং জানতে হবে। ইংলিশ বুঝতে এবং বলতে বেশি বেশি করে ইংলিশ কন্টেন্ট দেখবেন, চেষ্টা করবেন নিজের সাথে কথা বলার। কোন একটা মানুষকে আহ, রাখবেন যার সাথে ইংলিশে কথা বলবেন, হোক ফ্রেন্ড, হোক গার্লফ্রেন্ড, হোক বয়ফ্রেন্ড হোক। চেষ্টা করবেন পুরো একটা কনভারসেশন তাদের সাথে ডিল করবেন। জাস্ট সারাদিন আমরা কি শুধু ইংলিশে কথা বলবো। প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে এই যে প্র্যাকটিস গুলো করবেন, আপনার ইংলিশ এভাবেই কি ভালো হবে। এছাড়া আর সহজ কোনো উপায় নাই। ইংলিশ যে বাচ্চারা আছে, বিদেশি যে বাচ্চারা আছে, তারা কিন্তু ইংলিশ বই পড়ে গ্রামার পড়ে শেখে না, তারা কিন্তু বলে বলে শেখে। হ্যাঁ, সো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, বলতে হবে, লিখতে হবে। শেখার এই 4টা উপায় আছে: বলা বা পড়া, শোনা, লেখা, আরেকটা হলো দেখা। হ্যাঁ, সো এই 4টা উপায় আমরা শিখতে বা পড়তে পারি। এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হলো লেখা। অবশ্যই আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যার এই ভিডিওটা দরকার, আইএলটিএস যারা দিচ্ছে, যারা ইংলিশে দুর্বল, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর আমার চ্যানেলে ভিডিও ইংলিশের জন্য সব ধরনের ভিডিও দেওয়া থাকবে। সহজে ইংলিশ শেখার একদম বেসিক থেকে সিম্পল জিনিসগুলো আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন নিজের ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টে দক্ষতা অর্জনের জন্য এবং ভালো করার জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।